প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় খেলাপি ঋণ আদায় ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক MS সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। আলোচনার শুরুতেই বলতে চাই যে দেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগ সরকারের সময়ে এই ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে অভিযোগ এনেছিল অন্তর্বর্তীকালীন সরকারের হোয়াইট পেপার কমিটি, সেই কমিটির অনেকগুলো সুপারিশও রাখা হয়েছিল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করবার জন্য। তারা কতগুলো ব্লু প্রিন্ট বা কতগুলো পথরেখা রেখে গিয়েছিল যে এই পথে গেলে ব্যাংকগুলো দাঁড়াতে পারবে। আমরা ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করতে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। নির্বাচিত সরকার এসেছে, তাও 6 মাস গড়াতে চলছে, কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারছে না। এমন তার প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একের পর এক সার্কুলার জারি করা হচ্ছে। সর্বশেষ যে সার্কুলারটি জারি করা হয়েছে সেখানটাতে বলা হয়েছে ব্যাংকের যে তারল্য সংকট রয়েছে সেটি যাতে ঘোচাতে পারে ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায়, সেজন্য ব্যাংকের যত মন্দ ঋণ আছে, খেলাপি ঋণ আছে, তার সকল ঋণ বা সুদ মৌকুফ করে দিয়ে এককালীন পরিশোধেরও একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সেই মেয়াদ রয়েছে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই সার্কুলারেও তেমন কোনো গতি সঞ্চার হচ্ছে বলে আমরা জানছি না। জনাব MS সিদ্দিকী, তাহলে আমাদের এই ব্যাংক ব্যবস্থায় যে খেলাপি ঋণের পাহাড় জমে আছে, এই খেলাপি ঋণ আদায় করবার আর কি পথ আছে? আসলে সবগুলো পদ্ধতি আলোচিত হয়ে গেছে বা ব্যবস্থা নিয়েছে। এর ভিতরে সর্বশেষ যেটা এককালীন টাকা জমা দিয়ে বেরিয়ে যাওয়ার এক্সিটের যে একটা করা হয়েছে, সেটাও কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্টেড করা যায়নি। কারণ আমাদের জেনারেল পারসেপশন ঋণ খেলাপি সম্পর্কে সেটা হচ্ছে যে মানুষ টাকা নেয় আর টাকাগুলো বিদেশে পাচার করে দেয়। এই যে সহজ সরল এই যে অপপ্রচারটা, এইটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর আরেকটা ক্ষতি করেছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে ঋণ খেলাপির যে আইন আছে, অর্থ ঋণ আদালত আইন, অর্থ ঋণ আদালত আইনের অনেক কঠোর আইন। সেখানে বলা আছে যে ঋণ নিলেই ফেরত দিতে হবে। এটা নিয়ে কোনো ওজোর আপত্তি, কারণ কেন আমি দিতে পারলাম না সেটাও এক্সপ্লেন করার কোনো সুযোগ নেই। এটা একেবারে কঠোর একটা মানবতা বিরোধী, কনস্টিটিউশন বিরোধী আইন। সেটা দিয়েও লোনগুলোকে, ঋণ খেলাপি ঋণগুলোকে আদায় করা যাচ্ছে না। অর্থাৎ আমাদের দেশের যে কয়টা ইনস্ট্রুমেন্ট হতে পারে পসিবল, শুধু একটা বাকি আছে, সেটা হচ্ছে যে NPL, নন পারফরমিং লোনগুলোকে বিক্রি করে দেওয়া, যেটার জন্য ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে একটা কোম্পানি করেছে। তারা এই ব্যাংকের যে লোনগুলো আছে, এই লোনগুলোকে পারচেজ করে নেবে। মানে কথাটা খুব সাধারণ ভাষায় না বললে আসলে বোঝা যায় না। সেটা হচ্ছে যে মনে করেন একটা ইন্ডাস্ট্রি ঋণ খেলাপি, ইন্ডাস্ট্রিটাকে ওই ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টেক ওভার করবে, একটা সার্টেন একটা অ্যামাউন্ট ব্যাংককে দিবে, দিয়ে ওইটা নিয়ে নেবে। নেওয়ার পরে ওইটাকে স্টাডি করবে যে এটার সমস্যাটা কোথায়। এটা যদি ওয়ার্কিং ক্যাপিটাল কম থাকে, এটা তো ওয়ার্কিং ক্যাপিটাল দিবে। এটা যদি মেশিনারি যে ইমব্যালেন্স থাকে, তাহলে মেশিনারি কিনে এটাকে ব্যালেন্স করা হবে। এতে যদি দক্ষ প্রোডাকশনের লোক না থাকে, দক্ষ প্রোডাকশনের লোক, মার্কেটিংয়ের লোক এনে এটাকে চালু করা হবে। চালু করার পরে দেখা যাবে যে এটা একটা ভ্যালু বাড়বে। তখন অনেক এন্টারপ্রেনার আছে এটা পারচেস করতে চাইবে। অথবা যদি মনে করে যে আগে যে এন্টারপ্রেনার ছিল, যারা ইন্ডাস্ট্রিটা করেছে, তাদের কাছে আবার ফেরত দেওয়া যেতে পারে। অনেকগুলো অপশন খোলা আছে। এগুলো অনেকটা স্বপ্নের মতো শোনাচ্ছে। না, এটা আমাদের কাছে স্বপ্ন, এটা বাস্তব ভিত্তি কতখানি? এটা এস্টাবলিশড ফ্যাক্ট, সারা দুনিয়াতে এটা প্র্যাকটিস করা একটা পদ্ধতি। এখন থেকে প্রায় 35-40 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বলেছে, 90-এর পরে 1990 সালের পরে, যে তোমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করো। তখন বাংলাদেশের পলিসি মেকাররা সরাসরি বলে দিয়েছে, নো, কিসের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমাদের তো
খেলাপি ঋণ আইন আছে, অর্থ ঋণ আদালত আইন আছে, আমরা একদম সব টাকা আদায় করে ফেলবো। এখন আইনের যে সমস্যা, অর্থ ঋণ আদালতের আইনের যে সমস্যা, সেটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে অসম্ভব রকম একটা কঠিন আইন হওয়ার কারণে রেজাল্ট তো খুব, কোর্টে দাঁড়ালে রেজাল্ট, জাজমেন্ট হচ্ছে ব্যাংকের ফেভারে। যখনই জাজমেন্টটা ব্যাংকের ফেভারে হয় তখন ব্যাংকাররা সব দায়মুক্ত হয়ে যায়। আমরা টাকা দিয়েছি, টাকা ফেরত দিনে আমরা কোর্টে মামলা করেছি, কোর্ট আদেশ দিয়েছে, এখন টাকা তো আদায় করতে পারে না, আস্তেই করে দায়িত্বটা থেকে সরে যায়। এখন এতে হয়েছে কি, এটা এবং এই যে আরেকটা অভিযোগ আসে যে হাইকোর্ট থেকে ইনজাংশন এনে, স্টে অর্ডার এনে, স্টে অর্ডারটা হয় কি করে? কারণ হচ্ছে এটা হচ্ছে যে খরগোশ আর ওই যে কি যেন একটা কচ্ছপের যে দৌড়ের কথাটা, খরগোশ তো জানে আমি জিতে যাব, সে কিছুটা দৌড়ে ঘুমায়, আর কচ্ছপ আস্তে 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 হাঁটে। এখন ব্যাংকাররা নিশ্চিত ঘুমায় যে আমার ঋণ খেলাপি হলে তো কোনো অসুবিধা নেই, আমি মামলা করে দেবো, মামলায় আমি জিতে যাব, আমি জিতে গেলে আমার কোনো দায় দায়িত্ব নেই, ব্যাংকের টাকা ফেরত আসলো কি আসলো না। এই পরিস্থিতিতে, আর তাছাড়া যে টাকাগুলো আর দিল, ব্যাংকের লোন কেন দেয়? আপনি যদি প্রজেক্ট প্রোফাইলটা পড়েন, ফিজিবিলিটি স্টাডিটা পড়েন, বাংলাদেশ ব্যাংকের লোন দেওয়ার ল্যান্ডিং পলিসি, সুপারভিশন পলিসিটা যদি আপনি দেখেন, তাহলে বলা আছে লোনটা দেওয়া হবে স্পেসিফিক পারপাসে, এবং সেই পারপাসে ইউজ করা হচ্ছে কিনা এটা মনিটর করবে ব্যাংক। শুধু মনিটর না, ব্লক করে দিতে পারে। আমি 10 কোটি টাকার লোন নিলাম বা 100 কোটি টাকার লোন নিলাম একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য, কি করলাম? আমি মেশিন কিনবো, আমি র মেটেরিয়ালস কিনবো, আমি প্রোডাক্ট তৈরি করবো, মার্কেটে বিক্রি করবো, প্রফিট হবে, আমি ব্যাংকের টাকা ইন্টারেস্ট ফেরত দিয়ে দেবো। কিন্তু আমি সেটা না করে মেশিন কিনলাম না, টাকাগুলো চলে গেল, চেক দিয়ে তুলে ফেললো। আমি কেন দিলাম? আরেকটা পদ্ধতি আছে, একসময় পাকিস্তানে ইয়ে ছিল, এটা চালু ছিল, সেটা হচ্ছে যে যেই কোম্পানি লোন নেবে সেই কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসে ব্যাংকের একজন অফিসার, এক্স অফিসিও ডিরেক্টর থাকবে, এবং প্রত্যেকটা খরচ, বড় এক্সপেন্ডিচার বোর্ড মিটিংয়ে অনুমোদিত হবে। এইটা আনঅফিশিয়ালি বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। ওই বোর্ডে ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ এক্স অফিসে, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকে না, যাদেরকে বলা হয়, হ্যাঁ, ওই রকম একজন, এর কিন্তু খুব ক্ষমতা। ফাইন্যান্সিয়াল ম্যাটারে যদি দেখে যায় টাকা এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা আছে, সে যদি অবজেকশন দেয়, এটা ভেটো পাওয়ারের মতো, তাহলে কিন্তু এটা অনুমোদন হবে না। বোর্ডের মিটিংয়ে যদি অনুমোদন না হয়, টাকাটা সরে যাওয়ার সাথে সাথে মামলা করা সম্ভব। মনে করেন একজন 100 কোটি টাকা নিল, আমি তো চুপ করে ঘুমাচ্ছি, নিশ্চিত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমার অর্থ ঋণ আদালত আইন আছে, আমি তো টাকা ফেরত পেয়ে যাবো, মামলায় জিতে যাবো, টাকা ফেরত পাবো না, মামলায় জিতে যাবো। 5 কোটি টাকার একটা সন্দেহজনক লেনদেন, যে এই টাকাটা তো অন্য কোথাও চলে যাচ্ছে, সে যদি তখনই অবজেকশন দেয়, তারপরেও যদি চেক দিয়ে সে টাকাটা তোলে, সাথে সাথে কিন্তু লোনটা ক্যান্সেল করে দেওয়া সম্ভব, টাকাটাকে ফ্রিজ করে বাকি টাকাটা ফেরত নেওয়া সম্ভব। আপনি তো বলছেন ইনভেস্টমেন্টের কথা, আমরা তো দেখছি যে বিগত সময়ে এই নাম সর্বস্ব, কাগজ সর্বস্ব কোম্পানিকে এবং ঠিকানাবিহীন জায়গায় যে লোনগুলো দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো সেই লোনগুলোই বেশি খেলাপি। তো ঠিকানাবিহীন কোম্পানিতে লোন দিয়েছে কেন? এখন যারা দিয়েছে, এখন বলা হচ্ছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব, এই সস্তা কথাটা আমি ব্যক্তিগতভাবে শুনতে চাই না। রাজনৈতিক প্রভাব কি এভিডেন্স আছে? আপনাকে আমার নিজের গবেষণার কথা বলি। বাংলাদেশে জনতা ব্যাংকের 5 বছরের লোন রেকর্ড আমি পর্যালোচনা করেছি। তাতে দেখা যায় যে 80% লোনের রিকমেন্ডেশন হয় আমলাদের থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, তারপরে মন্ত্রীদের কাছ থেকে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, ইসলামী ব্যাংক, আমরা গত 10-15 বছরে যেটা দেখলাম, সেটিও কি আমলারা করেছে? আমলা এবং রাজনীতিবিদরা 80%। আপনি বলছিলেন রাজনৈতিক প্রভাব বলা, এটা ঠিক না, এটি কথার কথা। মেজর প্রশ্ন আসলে আমলারাই করে, কারণ অর্থ সচিবের একটা টেলিফোনে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত উলটপালট হয়ে যায়। সেরকম এক্সাম্পল কি আছে আমাদের সামনে? আমরা আব্দুল্লাহ বাচ্চুরটা যেটা দেখেছি, একটি এভিডেন্স দেওয়ার জন্য তো সেই কথাটা আপনি আমাকে প্রশ্ন করে ব্যাংকার দিতে করেন না, সেটাই আমি আপনার কাছ থেকে। ওরা তো এভিডেন্স রাখে না, এভিডেন্স রাখে না। ওরা যদি এভিডেন্স রাখতো তাহলে নিজে বেঁচে যেতে পারতো, কিন্তু তারা তো রাখে না। যে আপনি মন্ত্রী, আপনি সচিব, এই লোনটা দেওয়ার জন্য, যেটাকে তথাকথিত রাজনৈতিক প্রভাব, তা আপনি তাহলে এটা লিখে দেন যে অ্যাপ্রুভড, অথবা ডিরেকশন দেন আমাকে লোনটা দাও, মন্ত্রী অথবা সচিব দেখ দাও।
সেই রেকর্ডটা যদি রাখতো তাহলে তো বলতে পারতো যে এই দেখেন আমি কি করব, আমাকে নির্দেশনা দিয়েছে। বরং আমরা কখনো দেখি আমি ডিজায়ার করবার আগেই আমি খুব ক্ষমতাধর, আমি ডিজায়ার করেছি মাত্র, সেটি ব্যাংক থেকেই সব বন্দোবস্ত করে আমার কাছে এসে হাজির করে দেয়, এরকম এক্সাম্পলও তো আছে। অনেক আছে, অনেক রকম হয়, রেকর্ড নাই আমাদের কাছে। তো এখন যদি রেকর্ড না থাকে আমরা কি করব? তাহলে সমাধান কোথায়? আমরা এই সমাধান হচ্ছে ওই কারেক্টেড জিরো থেকে শুরু করতে হবে। আপনি আলোচনা করছেন, আমি একটু কদিন আগে একটা আলোচনায় বলেছি যে আপনি আদায় করার চিন্তা যেটা করতেছেন এটা খুব বাস্তবসম্মত নয়। যে টাকা চলে গেছে আমি বলছি না এটাকে ফিসাবিলিল্লাহ মাফ করে দেয়া হোক, সেটা আদায় করতে চেষ্টা করি, কিন্তু আজকে যে লোনটা স্যাংশন হয়েছে, আগামীকাল যেটা হবে, গতকাল যেটা হয়েছে, সেটার ব্যাপারে আপনারা স্ট্রিক্ট হন না। আপনি তো এখন জানেন কেন লোনটা খেলাপি হয়। আর রাজনৈতিক বিবেচনায় আপনি আজকের যে বোর্ড মিটিং এ যে লোনটা স্যাংশন হচ্ছে সেটা যে রাজনৈতিক বিবেচনা হচ্ছে সেটার এভিডেন্স রাখেন। অ্যাটলিস্ট বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হোক রাজনৈতিক বিবেচনায় সুপারিশকৃত লোনটি দেয়া হইল, সবাই বোর্ডের সবাই এটা সিগনেচার করে দেখ। কিছুই করবেন না, শুধু স্লোগান দিবেন রাজনৈতিক বিবেচনায়। আর খেলাপিওলা থেকে লোন নিয়ে টাকা বিদেশে পাচার করে দিছো, এই সস্তা স্লোগান দিয়ে দুনিয়ার দেশটা চলবে। ব্যাংকগুলো না হয় দিল, এটি তদারকি প্রতিষ্ঠান তো আছে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তো আছে, বাংলাদেশ ব্যাংক, তারা কি করেন? তারাও তাদের দায়িত্ব পালন করে নাই। তাদের উপরে অর্থ মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়ের এই ক্ষমতাটা থাকার কথা না। বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট করা হয় না। ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট তো ড্রাফট করে দিয়ে গেছে। তো বর্তমান সরকার সেটা পাশ করুক যদি তাদের সামান্যতম আগ্রহ থাকে। সর্বশেষ যে সেটা করা হচ্ছে, সেটা পার্লামেন্টে তোলা হয়নি এখনো। আমার বক্তব্য হচ্ছে যে ঋণ খেলাপি নিয়ে আপনি আর আমি আলোচনা করে কোনো লাভ নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে আসেন, অর্থমন্ত্রীকে নিয়ে আসেন, ফাইন্যান্স সেক্রেটারিকে নিয়ে আসেন, ওনারা তিনজন এখানে বসুক আর আমি না ওইখানে দাঁড়িয়ে থাকি, আমি এখান থেকে প্রশ্ন করবো, দেখি উত্তর। জি ধন্যবাদ। আমি আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় খেলাপি ঋণ আদায় ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জনাব M.A. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। জনাব সিদ্দিকী, আপনি বলছিলেন যে আসলে তাহলে আপনি বলছেন যে এই বিষয়গুলোতে অর্থমন্ত্রী, গভর্নর, অর্থ সচিবকে নিয়ে আসতে, সেটি তো সুদূর পড়া হতো। আমরা বলবো যে এটি হয়তো হবার নয়, বা ওনারা আসবেন না এই আলোচনায়, বা আসতেও পারেন, আমরা অপেক্ষা করতে পারি, চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আমাদের এখন যে আলোচনার বিষয়, সরকারের পক্ষ থেকে আপনি শুরুতেই বলেছেন যে সর্বশেষ উদ্যোগটিও নিয়েছে, তোমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি যে টাকা নিয়েছিলে শুধু সেই টাকাটা এককালীন ফেরত দাও। সে টাকাও যদি না আসে তাহলে সরকার হাতে আর কি করবে? ওই যে বললাম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আইনটা পাস হয়েছে, ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ওরা এই ঋণ খেলাপি কোম্পানিগুলোকে আলাদা করে নিয়ে যাবে। তাতে কয় টাকার সম্পদ কয় টাকায় কিনবে? ব্যাংকের আসল টাকা আপনি তো 1 টাকাও পাবেন না সেখানে। যদি 100 কোটি টাকা যদি 5 কোটি টাকাও পান, এটাকে কিন্তু আপনি এত হতাশ হবেন না। ব্যাপারটা আমি আপনাকে বলি, 5 কোটি টাকা পেলো ব্যাংক, 100 কোটি টাকার লোনটা দিয়ে দিল। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন এটাকে রিস্ট্রাকচারিং করবে, করে এটাকে যদি আবার অপারেশনাল করবে, হয়তো 5 বছরের ভিতরে এই টাকা শোধ হয়ে যাবে। আপনাদেরকে এই যে কি জানো সিটি গ্রুপকে রিহ্যাবিলিটেশনের জন্য যে পদ্ধতিটা অত্যন্ত আদরের সাথে যত্নের সাথে বিশেষ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক এটাকে রেস্কিউ করার জন্য একটা স্টেপ নিয়েছে। ওদেরকে কেন এত ভালোবাসে বাংলাদেশ ব্যাংক জানি না। আমি আরেকটা টক শোতে বলেছি, এই ভালোবাসাটা বাংলাদেশের সবগুলো কোম্পানিকে ভালোবাসে। সেখানে হাজার হাজার কর্মসংস্থান, যত হাজারই হোক, ছোটগুলোকে আরো বেশি কর্মসংস্থান করে, এসএমই গুলো। সিটি ব্যাংক বড় ব্যাংক বলে, বড় কোম্পানি বলে তাকে প্রথমে বলেন স্পষ্ট করে, সিটি ব্যাংকে যে সিটি গ্রুপকে যে ফেভারটা করা হচ্ছে এটা খুবই পজিটিভ। এটা উইদিন দি রিজনেবল ফ্রেমওয়ার্ক, আইনের ফ্রেমওয়ার্কের ভিতরে। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের যত ঋণ খেলাপি কোম্পানিগুলো আছে সবাইকে একই ফ্যাসিলিটি দিতে হবে, একজনের জন্য বিশেষ ব্যবস্থা করা যাবে না। ওদেরকে দেয়া হোক, আমি কিন্তু বিরোধিতা করছি না সিটি গ্রুপের। এখন আমার বক্তব্য হচ্ছে যে ওই যে পদ্ধতিটা, আমি এই যে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে পদ্ধতিটার কথা বললাম, এটাই কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। আপনি একটু আগে বললেন না যে অসম্ভব ব্যাপার, এটা কি করে বাস্তবায়িত হবে? সিটি ব্যাংকে এটা বাস্তবায়িত হচ্ছে আইন ছাড়াই। সিটি গ্রুপে, সরি আই অ্যাপোলোজাইজ, বারবার শুধু ব্যাংক চলে যাচ্ছে।
ওর জন্য যে ব্যবস্থাটা করেছে, একটি কোম্পানি আসছে, জাপানিজ একটা কোম্পানি এসে, ওরা এটাকে ম্যানেজমেন্টটাকে টেক ওভার করবে, ম্যানেজমেন্টকে টেক ওভার করে এটাকে পরিচালনা করবে। পরিচালনা করার যে প্রফিটটা আসবে, প্রফিটের একটা অংশ এই যে 10টা ব্যাংক তাকে লোন দিয়েছে ওদের লোন শোধ হবে, একটা অংশ দিয়ে কর্মচারীদের বেতন দেয়া হবে, আরেকটা অংশ ওই ম্যানেজমেন্ট কোম্পানিটা, যেটা বিদেশি যে ম্যানেজমেন্ট কোম্পানি, তারা নিয়ে যাবে। সেম একটা প্রপোজাল কিন্তু বেক্সিমকোর কোম্পানিগুলোর জন্য এসেছিল, আরেকটা কোম্পানি বিদেশ থেকে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। সেটাকে প্রায় অনুমোদন হয়ে গেছিল, তখন বিভিন্ন ফোরামে এটা নিয়ে সমালোচনা হচ্ছিল যে এটা কি কথা, ওকে এটা ফেভার করা। পরে আসলে ইন্টারিম পিসি আসে সেই ইয়ে থেকে, জাপানিজ কোম্পানি এখানে এসে ম্যানেজমেন্ট করে তাদের তত্ত্বাবধানে প্রফিট করবে, ব্যাংকের টাকা ফেরত দেবে, তারাও নিয়ে যাবে। তাহলে আমার এখান কি ব্যবস্থাপনা দুর্বলতার কারণেই এটি ঘটছে? ব্যবস্থাপনার দুর্বলতার কারণ আছে, ব্যাংকের অসহযোগিতা আছে। আমি আপনাকে বলি, ব্যাংকের একটা বিদেশি কোম্পানিকে কি ব্যাংক সহযোগিতা করবে এমন কোনো গ্যারান্টি? সেজন্য তো ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন করা হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, অনেক দায়িত্বশীল সরকারের লোকের সাথে আমি কথা বলেছি যে এই যে আপনারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইনটা করেছে, এটা কি জানে না। এটা আইএমএফ এর চাপে পড়ে, ওই লোন পাওয়ার জন্য আইএমএফ এর চাপে পড়ে আইনটা করে ফেলেছে। আইনটা করে এটা বুঝে না কি করতে হবে। আমি আপনাকে আপনার মাধ্যমে এখন বলতে চাই যে এই প্র্যাকটিসটা অলরেডি আপনারা সিটি গ্রুপের জন্য করছেন, সেটাকেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে এনে সবগুলো কোম্পানির ব্যাপারে করবেন। আপনি বললেন না আর কি পদ্ধতি আছে, দ্যাট ইজ দি অনলি অপশন অ্যাভেলেবল, এবং সেই অপশনটা করার জন্য আইএমএফ চাপ দিয়ে আইনটা করিয়ে দিয়েছে। এখন শুধু এটাকে বাস্তবায়ন করা। এখন আপনি মনে করেন এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটার যে কোম্পানিটা হবে, সেই কোম্পানিতে কাদেরকে নেবে? ওনারা তো কি করবে, একজন রিটায়ার্ড সচিবকে দিয়ে দিবে। ওনারা ওই 9টার অফিস 11টার সময় আসবে, 5টায় ছুটি, 3টার সময় চলে যাবে চা টা খেয়ে। সেটা করা যাবে না। এখানে দক্ষ এন্টারপ্রেনারকে দিতে হবে, দক্ষ অ্যাডমিনিস্ট্রেটরকে, দক্ষ লয়ারকে দিতে হবে, দক্ষ ম্যানেজমেন্ট এক্সপার্টকে দিতে হবে, মার্কেটিং এক্সপার্টকে দিতে হবে এই কোম্পানিতে। শুধু একজন বোর্ড না, ওদের প্যানেল অফ এক্সপার্ট থাকবে ওইখানে, যারা এই যে কোম্পানিগুলোকে কিনে নিয়ে আসবে, এনপিএল গুলোকে কিনে নিয়ে আসবে, ওগুলোকে ইভালুয়েট করে, ওগুলোকে রিস্ট্রাকচারিং করবে, রিফাইন্যান্সিং করবে, ম্যানেজমেন্ট করবে, অপারেশনে নিয়ে যাবে, নিয়ে এটাকে প্রফিটে নিয়ে যাবে, এবং সেটাকে প্রফিটে বিক্রি করবে, অথবা পরিচালনা করবে, অথবা আগের কোম্পানিকে ফেরত দেবে, অথবা নতুন এন্টারপ্রেনার তৈরি করে তাদেরকে হ্যান্ড ওভার করবে। তাহলে বিষয়টি কি এরকম দাঁড়াবে না, বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশের মানুষের বা উদ্যোক্তাদের যে প্র্যাকটিস, অধিকাংশ ক্ষেত্রে, সব উদ্যোক্তা নয়, যে আমরা টাকা নিয়ে টাকা দিচ্ছি না, তাহলে ব্যাংক থেকে টাকা নিয়ে আমি এভাবে খেলাপি হয়ে গেলাম, আমি এটিকে দিয়ে প্রাডো গাড়ি কিনলাম, গুলশানে বাড়ি কিনলাম, বিদেশে আবাসন বা বিনিয়োগ করলাম, তারপরে একটা সময় এসে এরকম ব্যাংক নিরুপায় হয়ে গেল, এরপর আবাসন। আমি এই প্রশ্নটা আশা করতেছিলাম। ওরা হচ্ছে উইলফুল ডিফল্টার, তাদেরকে জেলে দিতে হবে। এটা যদি প্রমাণিত হয় প্রাডো গাড়ি কিনেছে, এটা যদি প্রমাণ হয় গুলশানে বাড়ি করেছে, এটা যদি প্রমাণ হয় আমেরিকাতে পাচার করে দিয়েছে, তাকে জেলে ঢুকাইতে হবে। এইটা মূলত, এই আইনটা মূলত উইলফুল নন উইলফুল ডিফল্টারদের জন্য। এখন উইলফুল নন উইলফুল ডিফল্টার বললে কিন্তু আবার পিছিয়ে যায় আমাদের পলিসি মেকাররা। আবার বলি, আইএমএফ এর চাপে পড়ে আমাদের ব্যাংকিং কোম্পানিতে একটা উইলফুল অ্যান্ড নন উইলফুল ডিফল্টার একটা ক্লজ ঢুকানো হয়েছে। এটা করেছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করে না, এটাকে প্রয়োগ করে না। আপনি যখন বলবেন আমাদের 18 কোটি মানুষের মাথার ভিতরে আছে, ওরা পাচার করে দেয়, ওদেরকে ধরো, জেলে ঢুকাও, কিন্তু আপনি একজন নন উইলফুল ডিফল্টারকে সেটা করতে পারবেন না, তারটাকে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে পাঠাতে হবে। এখন আপনার মনে কিন্তু আরেকটু প্রশ্ন আছে, আমি জানি যে তাহলে আমি নন উইলফুল ডিফল্টার যদি হই, তাহলে আমার কি হবে? ও যে ইনভেস্ট করলো, 30% ইনভেস্ট করেছে না? আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে যেগুলো খেলাপি ঋণ হয়ে আছে, তার যে 30% ইনভেস্টমেন্ট দেখিয়েছে কাগজে কলমে বা আপনার ল্যান্ডে, যেটা দেখিয়েছে সেটি ফেব্রিকেটেড ইনফরমেশন। এখন সব দিক থেকে যদি আপনি সুবিধা নিতে, তাহলে ওই ব্যাংকের অফিসারকে যিনি অ্যাপ্রুভ করেছেন, যিনি ইন্সপেকশন করে ইন্সপেকশন সার্টিফিকেট দিয়েছেন, যিনি বলছেন যে আমি দেখে আসলাম 2 হাত কনস্ট্রাকশন হয়েছে, আমি দেখলাম পিলার বসেছে, আমি দেখলাম ছাদ পর্যন্ত হয়ে গেছে, আমি দেখছি মেশিন কেনা হয়ে গেছে, প্রত্যেকটা স্টেপে ইন্সপেকশন রিপোর্ট হয়, ব্যাংকের অফিসার ইন্সপেকশন করে। যারা এই প্রত্যেক মাসে 3 মাস পর 1 মাস পর রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টগুলো ব্যাংকের ফাইলে আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি তো বলছো তুমি দেখেছো বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে গেছে, আসলে বিল্ডিং কনস্ট্রাকশন না করে প্রাডো গাড়ি কিনে ফেলেছে। আপনি বলেন এখন কাকে শাস্তি দিবেন? যিনি রোগ সারবেন, সেখানে যদি তিনি রোগ আক্রান্ত। আমরা তো সেটা বলি না, আমরা শুধু খেলাপি ঋণ পেলে ওকে ধরো,
খালি ঋণ খেলাপিকে ধরো, এটা আমাদের এই যে চিন্তা। আপনি যে ব্যাংকারদের কথা বলছেন, তাদেরকে ধরবে কে? কেন্দ্রীয় ব্যাংক। সেই কিন্তু- কেন্দ্রীয় ব্যাংক কি যদি রোগাক্রান্ত হয়ে থাকে তখন কি করবে? তাহলে কি পুরো জাতিটাই এটা ফলভোগ করবে? এবং আপনি সেই ফলে কাউকে আমরা না কাউকে দেখছি- দায়িত্বটা নিতে হবে, জি। কাউকে না কাউকে উদ্যোগটা নিতে হবে। এই সরকার করুক, এই প্রাইম সরকার- মিনিস্টারকে তো সিনসিয়ার মনে হয়। এই আসুক। সরকার সেই উদ্যোগটা নিয়ে আমরা অর্থমন্ত্রী তো অপেক্ষায় আমাদের থাকবো। আপনার আমার দুইজনের ব্যক্তিগত পরিচিত অর্থমন্ত্রী। সেই উদ্যোগটি উনি কি খারাপ সরকার, লোক? অর্থমন্ত্রী, গভর্নর মিলে নিক হ্যাঁ। এবং দেশের আর্থিক খাতের যে বোঝা সেটি লাঘব হোক, অবশ্যই। সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা এখানেই শেষ করছি। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।